আমি আর কি করব? ওর আব্বু অনেকবার রিকোয়েস্ট করার পরে আমি রাজি হয়ে যাই। আর তুমি কান্না করছো কেন? আমার অনেক কষ্ট লাগতেছে। তোমার সাথেও ঘুরতে গিয়েছে, তাই আমার বুকটা ফেটে যাচ্ছে। আহা, আমি তো কিছুই বুঝছি না। আমি ওর সাথে কোথাও গেলে তোমার সমস্যাটা কোথায় বলো তো? সমস্যা আছে বলেই বলতেছি। আর যদি কোনোখানে ওর সাথে ঘুরতে যাও তাহলে তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, আর যাবো না, এখন রাখো তো। কালকে সকালে আবার অনেক জায়গায় পড়াতে যেতে হবে। আমার সাথে কি তোমার কথা বলতে ভালো লাগে না? কি বলবো বলো? রাগিব, আই ইউ। এটা বলার মানে কি? আমি তো বুঝছি না। তুমি একজন টিচার, তাই এটা না বুঝার তো কোনো সমস্যা নেই। বুঝিয়ে দাও আমাকে। পারবো না। আর কালকে একটু তাড়াতাড়ি পড়তে এসো। ঠিক আছে। তারপর ফোনটা কেটে দিলাম, মোবাইলটা বন্ধ করে রাখলাম। ওরা দুই বোন মনে হয় আমাকে পাগল করে ফেলবে। আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল অনেক বাড়িতে পড়াতে আসলাম। বিকেল বেলা ওদের বাড়িতে চলে আসি। তারপর টেবিলে বসে পড়ি। তোমাকে কতবার ফোন দিয়েছি, আমার ফোনটা রিসিভ করলে না কেন? তখন অনেক বাড়িতে ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। তা রিসিভ করবা কেন? ফারজানা দিলে তো রিসিভ করেই ফেলতা। এখন তাড়াতাড়ি বই বের করো তো। লিজা বই বের করলো, কিন্তু ফারজানা করলো না। ফারজানা, আমি কি বলেছি শুনতে পাওনি? আর তোমার গাল দুটোতে কি হয়েছে? লিজা আমাকে চোট দিয়েছে। তোমার সাথে কথা বলেছি তাই। লিজা, এসব কোন ধরনের বেদবি? আর তোমরা দুজন এমনটা কেন করো? ও আগে আমাকে কামড় দিয়েছে, তাই আমি ওকে চড় দিয়েছি। সেমরি, তুই আগে আমাকে মেরেছিস। কারণটা হলো আমি তোমাকে কল দিয়েছি তাই। ভালো করেছি। তুই ওর সাথে কথা বলবি কেন? চুপ, একদম চুপ। আমরা দুইজনে চুপ হয়ে বসে পড়লাম, সাথে একটু ভয়ও পেয়ে গেলাম। রাকিব আজকে অনেক রেগে গিয়েছে। রাকিব পড়তেছে আর আমাকে বকতেছে, কোনো কথা বলতেছে না। শোনো, আর যদি এরকম ঝগড়া করো তাহলে আজকে পড়ানো শেষ, আর কখনো আসবো না। ঠিক আছে, আমরা আর কোনোদিনও মারামারি করব না। শয়তানের বাচ্চা ফারজানা। রাকিব, একটু যেতে দে, তারপর তোকে এমন পিটানি পিটাবো তুই সেটা জীবনেও ভাবতে পারবি না। কিছুক্ষণ পরে রাকিব পড়িয়ে চলে গেল, তাই আমি ওর চুল টেনে ধরলাম। লিজা, আমাকে ছেড়ে দে, আমার কিন্তু লাগতেছে। তুই নালিশ করছিস কেন? আর শোন, রাকিবের কাছে যতই নালিশ করিস না কেন ও আমাকে কিছুই বলবে না। কেন? তুই কোর সাথে রিলেশন করিস না নাকি? হুম, করি। তোর কি কোনো সমস্যা? লিজা, ওকে আমাকে দিয়ে দে প্লিজ। ওকে আমি অনেক ভালোবাসি। ওকে নিয়ে প্রতিদিন কত স্বপ্ন দেখি, তা তোকে বলে বুঝাতে পারবো না। স্বপ্ন কি তুই একা দেখিস? আমি দেখি না? আমি সেদিনও স্বপ্ন দেখেছি ওর সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে। সেই আশা তোর কোনো দিন পূরণ হবে না। তুই যেটা পারিস সেটা করিস, আমি তোকে আর বাধা দেব না। লিজা, আমরা দুজনে কত মিলেমিশে থাকতাম, আর এখন তুই আমার সাথে এমন কেন করিস? তুই আমার ভালোবাসার মানুষটিকে কেড়ে নিতে এসেছিস কেন? তাই তো তোর সাথে এমন করতেছি। আমার ভালোবাসার মানুষটির ভাগ আমি কাউকেই দিতে পারবো না। আমিও দিতে পারবো। এটা বলা মাত্রই লিজা উঠে চলে গেল। আমি শুয়ে পড়লাম আর রাকিবের কথা ভাবা শুরু করে দিলাম। ওর কথা ভাবতে ভাবতে আমার চোখে ঘুম এসে পড়লো, তাই আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে অনেক দিন কেটে গেল। নিজে নিজে ভাবলাম আমি আর অপেক্ষা করতে পারতেছি না, আজকেই ওকে প্রপোজ করব। তাই আমি সকাল সকাল গিয়ে ওর জন্য একটা ফুল কিনে নিয়ে আসলাম। ছাদের একপাশে বসে আছি। ফারজানা যদি কিছু বলে দেয় তাহলে আমি তো ওকে হারিয়ে ফেলবো। যাই হোক, ও বলার আগেই আমি ওকে ভালোবাসার কথা বলে দিব। প্রতিদিনের মতো আজকে ওদের পড়াতে আসলাম। আমি এসে দেখলাম ওরা দুজনই শাড়ি পরে আছে। ওদের দুজনকে অনেক সুন্দর লাগছে। আমার মাথাটা গেল নাকি? আমি এসব কি ভাবছি? আজকে কোথাও বেড়াতে যাবা নাকি? কেন? এত সুন্দরভাবে দুজনে সেজে আছো, তাই বলছি। ওকে বেশি সুন্দর লাগতেছে নাকি আমাকে? তোমরা দুজনে অনেক সুন্দর, তাই তোমাদের দুইজনকে অনেক সুন্দর লাগছে। আমি ফুলটা বের করে রাকিবের হাতে দিলাম। রাকিব, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি আজ আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি শেষ হয়ে যাব। এর ভেতর লিজা বলে উঠল, তুই রাকিবকে প্রপোজ করেছিস কেন? রাকিব, তুমি ওকে ভালোবাসবে না? তুমি শুধু আমার। আমি তোমাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। এগুলো কি বলছো? আমি তোমাদের কাউকে ভালোবাসতে পারবো না।
আর আজকে তোমাদের পড়ানো শেষ, আর আমি আসবো না তোমাদের পড়াতে। প্লিজ রাকিব, তুমি একটু বোঝো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ছাড়া আমি আর কাউকে ভাবতে পারি না। চুপ করো। এটা বলে আমি ওদের ওখান থেকে চলে আসি। সব শেষ হয়েছে তোর জন্য। ও যদি না পড়াতে আসে তাহলে আমি আর বাঁচবো না। তুই আমার সাথে এভাবে উঠে পড়ে লেগেছিস কেন? তুই ওকে আমার হাতে তুলে দিলেই তো পারিস। তুই ওকে আমার হাতে তুলে দে। ওকে আমি কতটা ভালোবাসি তা শুধু আমিই জানি। আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে শুয়ে শুয়ে ভাবছি, আমি জানতাম এটাই হবে। ওরা দুই বোন আমার ভিতরে কি দেখেছে। আমি শুয়ে শুয়ে সব কথা ভাবছি, তখনই বুঝলাম আমার ফোনটা বাজছে। বের করে দেখি ফারজানা কল দিয়েছে। আমি রিসিভ করলাম না, কেটে দিলাম। বারবার দিচ্ছে আর আমি বারবার কেটে দিচ্ছি। রাতের বেলা হঠাৎ লিজার আব্বুর কল। রাকিব, তুমি কই? তাড়াতাড়ি চলে এসো হাসপাতালে। ওরা দু বোনে অনেক অসুস্থ। একজন বিষ খেয়েছে আর একজন হাতের শিরা কেটেছে। কথাটা শুনে হাত থেকে ফোনটা ঠাস করে পড়ে গেল। বের হয়ে হাসপাতালের দিকে রওনা দেবো এমন সময় রাকিব, এত তোড়জোড় করে কোথায় যাইতেছিস? তারপর আম্মুকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। আমিও যাব তোর সাথে। তারপর আম্মুকে নিয়ে হাসপাতালে চলে আসি। এসে থেকে ওর আত্মীয় স্বজন সবাই কাঁদছে, তাই আমি লিজার আব্বুর কাছে চলে আসি। তুমি এসেছো? কেন যে ওরা দু বোন এমন করলো তা আমি কিছুই বুঝতে পারতেছি না। তারপর আমি আঙ্কেলকে সবকিছু বললাম। এত সব হয়ে গিয়েছে। আমি আপনাদের আগে জানাতে চেয়েছি, কিন্তু ওদের জন্য আমি কিছু বলতে পারিনি। আর আব্বুর সাথে কথা বলছি। কিছুক্ষণ পর ফারজানের আব্বু আসলো। তারপর ওনার সাথেও কথা বললাম। তারা কিছুতেই এটা মানিয়ে নিতে পারছে না। তারপর ওরা একটা ডাক্তার এসে বললো ও এখন নিরাপদ। তারপর আমরা সবাই রুমের মধ্যে চলে গেলাম। ও বলে আমাদের আর পড়াবে না। তাহলে ও এখানে এসেছে কেন? তোমরা কেন আমাদের বাঁচিয়েছো? মরে গেলে হয়তো এসব আর দেখতে হতো না। রাকিবকে আমি কতটা ভালোবাসি তা শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে। চুপ করো তো। তারপর আমি ওদের পরিবারের সবাইকে বাইরে বের করে দিই আর ওদের দুজনের সাথে কথা বলা শুরু করলাম। তোমরা এটা কেন করেছ? রাকিব, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমাকে নিয়ে কত স্বপ্ন বুনেছি। দেখো লিজা, এটা তোমাদের জন্য আবেগ। কিছুদিন পরে তোমাদের ঠিক হয়ে যাবে। এটা মোটেও আবেগ না। আমি তোমাকে আমার মন থেকে হৃদয় দিয়ে ভালোবাসি। তোমরা দুজনেই পুচকি, আমি তোমাদের কিভাবে ভালোবাসবো বলো? তুমি যদি চাও তাহলেই সম্ভব। আর একটা কথা শোনো, তোমাকে যদি না পাই তাহলে আমি আর বাঁচতে চাই না। তোমরা দুজনে আমার থেকে ভালো ছেলে বিয়ে করতে পারবে। তোমাকে ছাড়া আমার আর কাউকে প্রয়োজন নেই। আমি উঠে লিজার আব্বুর সাথে ফারজানের আব্বুর সাথে কথা বলতে চলে আসি। আঙ্কেল, এখন আমি কি করব আপনারাই বলে দিন। লিজার আব্বু বলল। রাকিব, তার চেয়ে তুমি আমার মেয়েকে বিয়ে করো। আঙ্কেল, আমাদের পরিবারের অবস্থা তেমন একটা ভালো নেই। আমি তোমার নামে সবকিছু লিখে দেব। আঙ্কেল, আপনার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। তুমি রাজি হয়ে যাও। ফারজানের বাবারও এক কথায়, তার মেয়েকে বিয়ে করতে বলছে। আমি আম্মুর কাছে চলে আসি। ওরা দুজন হয়তো তোকে অনেক ভালোবাসে। তা তুমি কি করবে তা তুমি নিজে জানো। তুমি যদি না চাও আমি তাহলে তাদের বিয়ে করব না। তুই যদি বিয়ে না করিস তাহলে ওর তো দুজনেই বলছে যে নিজেকে শেষ করে দিবে। আল্লাহই বলছে যে কারো জান বাঁচানো ফরজ, তাই তুই রাজি হয়ে যা। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে আমি লিজার আব্বুর কাছে চলে আসি। আঙ্কেল, আমি রাজি, সত্যি বলতেছো? তবে ওদের সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, বলো গিয়ে। তারপর আমি ওদের কাছে চলে আসি। তুমি আমার পাশে একটু বসো না। মনে কতদিন তোমাকে দেখিনি। লিজা, ফারজানা, তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? আমি তোমাদের দুইজনকে বিয়ে করতে চাই। তোমরা কি রাজি? একেবারে দুজনকে? যদি রাজি থাকো তাহলে বলবে, না হয় আমি চলে গেলাম। আমি ফারজানার সাথে কথা বলে বললাম, ফারজানা তুই কি রাজি? আমি কিছুক্ষণ ভেবে বললাম যে আমি রাজি। তাহলে আমিও রাজি। শুধু রাজি থাকলে চলবে না, আরো কথা আছে। তোমরা কখনো ঝগড়া করতে পারবে না, বাড়াবাড়ি করতে পারবে না। তোমরা কি রাজি এতে? আমরা কোনোদিন ঝগড়া করব না, শুধু তুমি রাজি হয়ে যাও। তোমরা যদি এটা মেনে নিতে পারো তাহলে আমি বিয়েটা করতে পারবো। আর শোনো, তোমাদের সাথে আমি প্রতিদিন থাকতে পারবো না। একদিন লিজার সাথে থাকবো, আর একদিন ফারজানের সাথে। এভাবে কি তোমরা ভাগ করে নিতে পারবে? পারবো। লিজা, তুমি কি পারবে? পারবো।
তোমার জন্য আমি সব কিছু করতে পারবো। ঠিক আছে, তারপর আমি বাড়িতে চলে আসি। আর ওরা সুস্থ হবার পরে আমি ওদেরকে দুইজনকে বিয়ে করে নিই। বাসর রাতটা ভালোই কেটেছে, আর গভীরে যাবার দরকার নেই। আসুন এখন বাস্তবে ফেরা যাক। ওদের বিয়ে করেছি 6 মাস হলো। ওরা একটু ঝগড়া করেনি, মিলেমিশে থেকেছে। ওদের আবদারের আমি একটু কমতি রাখিনি, যতটুকু পারি চেষ্টা করেছি। তবে আমি ওদেরকে অনেক ভালোবাসি, আর ওরাও আমাকে অনেক ভালোবাসে। হঠাৎ শুনতে পেলাম কারো ডাক। এই বাবু, ফ্রেশ হতে কি এতক্ষণ লাগে? খাবার খাবে না? এই তো বাবু আসছে। আমি বের হয়ে গেলাম, তারপরও আমাকে জড়িয়ে ধর। ছাড়ো না বাবু। ছাড়বো না, একটু তো জড়িয়ে ধরেই আছি। আর তোমাকে একটু সময় না দেখলে আমার ভালো লাগে না। সারা রাত আমার বুকে মাথা দিয়েছিল, এতে কি তোমার হয়নি? হয়নি। চলো খেতে যাব। দাঁড়াও, লিজাকে একটু দেখে আসি। আচ্ছা যাও। আমি লিজার কাছে চলে আসি। কি করে শোনা, খাবে না? তুমি ডাক দাওনি, তাই তো বসে আছি। এখন তো এসেছি, এবার চলো। আমি রাকিবের হাত ধরে খেতে চলে আসি। দুজনে খাবার খেয়ে রুমে চলে আসি। দেখতে পেলাম রাকিব অফিসে যাচ্ছে। চাইতেছি। আমার কাছে আসো। এই তো চাইতেছি। রাকিব আমার কাছে আসার সাথে সাথে আমার ঠোঁট আর ওর ঠোঁট একসাথে মিশিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ছেড়ে দিলাম। এখন যাও, আর সাবধানে যাবে কিন্তু। ঠিক আছে। আর তুমি কিন্তু ফাজিল হয়ে যাচ্ছ অনেক। আমরা বরকে কিস করছি, তাতে তোমার কি? ওর কাছ থেকে বিদায় নিয়ে ফারজানার কাছে চলে আসি। এসে দেখছি ফারজানা বিছানা গোছাচ্ছে, তাই ওকে সুরসুরি দিতে লাগলাম। কি করছো? ছাড়ো। রাকিব আমাকে কিছু বলতে দিল না, তার আগেই আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট জোড়া দিয়ে চেপে ধরলো। কিছুক্ষণ পরে ছেড়ে দিল। আমি অফিসে গেলাম কিন্তু। যাও, সাবধানে দেখে শুনে পথ চলবে। আর শোনো, যাবার পরে ফোন দিবে কিন্তু। ঠিক আছে বাবা, কিন্তু দুইজনকে যেন মারামারি করতে দেখি না। এসব তো অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমি অফিসে আসছি, কিছুক্ষণ পর লিজাকে কল দিলাম। কি করো সোনা? ফারজানার সাথে বসে আছি। সোনা, তুমি কি অফিসে পৌঁছেছো? এখন ফারজানাকে কলটা দাও। বলো বাবু। আমি এসেছি। আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে এসো, আজকে একটু ঘুরতে যাব। আচ্ছা আসবো। আমি তারপর অফিসের কাজ শুরু করে দিলাম। তারপরে আমি অফিসের কাজ শেষ করে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে খাওয়া দাওয়ার পরে লিজার রুমে চলে গেলাম। তারপরে আমি ওকে জড়িয়ে ধরলাম। ও আমার কলিজাটা, একটু শোনো না। কলেজে বলো। অনেক অনেক ভালোবাসি। আমি আমার কলেজটাকে অনেক অনেক ভালোবাসি। কাকে বেশি ভালোবাসো, আমাকে না আমার সতীনকে? আমি তোমাদের দুইজনকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমাকে অনেক ভালোবাসি, ওকে অনেক ভালোবাসি। আজকে নাকি ঘুরতে নিয়ে যাবা? দুজনকে অনেক জায়গায় আজ ঘুরবো। মুয়া। আমি রাকিবের বুকে মাথা রেখে শুয়ে পড়লাম। বিকেলবেলা রাকিবকে ডাক দিয়ে উঠালাম। তারপরে তিনজনে ঘুরতে বের হলাম। রাকিবের হাত ফারজানা ধরেছে, আর এক হাত আমি ধরেছি। তিনজনে হাঁটতেছি। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে একটা পার্কের সামনে চলে আসি। কেমন লাগছে আজ তোমাদের দুইজনকে? অনেক ভালো। আমরা তিনজনে কথা বলতেছি, এর ভেতরে রাকিব একটা মেয়ের দিকে তাকিয়ে রয়েছে। তুমি ওই মেয়েটার দিকে তাকিয়ে আছো কেন? কই তাকিয়েছি? আর আমি ইচ্ছে করে তাকাইনি। তুই আর আমার সাথে কথা বলবি না। আরে আল্লাহ, আমি কি করলাম যার কারণে তোমরা দুজনে এভাবে রেগে যাচ্ছ কেন? লিজা, বাড়িতে যাব আমি, আর এখানে থাকতে চাই না। চলো, আমিও যাব। এটা বলে ওরা দুজনে হেঁটে চলে গেল। আমি তো ওখানে আবুল হয়ে বসে আছি। আসলে আমি কি করলাম? আপনারা বিশেষ করেন আমি অন্য মেয়ের দিকে তাকাইনি, একটু চোখ পড়েছে, তাতেই ওরা রেগে গিয়েছে। বাসা থেকে বের হওয়ার আগে ওরা বলে দিয়েছে আমি যেন অন্য কোনো মেয়ের দিকে না তাকাই। আমি বাড়ির দিকে রওনা দিলাম। বাসায় এসে দেখি এই ফারজানা দরজা আটকানো। ও সোনা, একটু দরজাটা খোলো না। তুই পার্কে যা, আমার কাছে কিছুই নেই। এই দেখো, আমি আসার সময় অ্যাক্সিডেন্ট করেছি, পাটা কেটে গিয়েছে। কথাটা শুনে আমি তাড়াতাড়ি এসে দরজা খুলে দিলাম। এমন সময় রাকিব এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কেন রাগ করো? বলছিলাম আমি অন্য মেয়ের দিকে তাকাইনি। আমার বউ থাকতে আমি কেন অন্য মেয়ের দিকে তাকাবো বলো? তোমার কি হয়েছে দেখি? কিছু হয়নি, তুমি রাগ করেছো তাই এটা বলেছি। আমার পাগলি বউটা যদি রাগ করে তাহলে আমার একটু ভালো লাগে না। আমি ওকে আমার বুকের সাথে জোরে চেপে ধরলাম। তোমার সাথে লিজা অনেক রাগ হয়ে আছে, আসার সময় অনেক কান্না করেছে।
আচ্ছা, আমি ওর সাথে একটু দেখা করে আসি। যাও। আমি লিজার রুমে চলে আসলাম। এসে দেখছি ও কাঁদছে, তাই আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমি তোমার কেউ না, তাই আমার কাছে এসো না। তারপর আমি ওকে সবকিছু খুলে বলার পরে ওর রাগ ভাঙাতে পেরেছি। আজকে কিন্তু তুমি আমার সাথে ঘুমাবা। আজকে তোমার কাছে একটা জিনিস চাবো। সেটা কি বলো? রাত হোক, তারপর বলবো। আচ্ছা ঠিক আছে। রাতের বেলা লিজার আমি শুয়ে আছি, তার কারণ হচ্ছে আমি আজ লিজার সাথে ঘুমাবো। আমার একটা রাকিবের মতো ছোট্ট কিউট বাবু চাই। তারপর আমি ওর উপর পড়ে যাই। বাকিটা আমি নিজেও জানি না। সকালবেলা আমি ওদের থেকে বিদায় নিয়ে অফিসে চলে আসি। মাথা ব্যথা করছে। কি হয়েছে তোমার? মাথা ব্যথা করছে। আমি ওর বুকের উপরে শুয়ে ওর মাথাটা টিপে দিতেছি। এই রাকিব, তোমার নাকি মাথা ব্যথা করতেছে, তো এরকম দুষ্টুমি করো কেন? এতক্ষণ সময় সেরে গিয়েছে, আর আমার দুষ্টমিও বেড়ে গিয়েছে। আজকে আমার কাছ থেকে কিছুই পাবে না। সারা রাত দুজনে এভাবে থাকবো আর গল্প করব। এমনি তো কালকে তোমার অফিস ছুটি। বললেই হলো নাকি? আমি যেটা বলেছি সেটাই হবে। তাহলে আমি লিজার কাছে চলে যাই। তুই কোথায় যাবি? হ্যাঁ, সাহস থাকলে যা। তাহলে একটু আদর করি। আমি তা জানি না। তারপর আমি ওকে আদর করা শুরু করে দিলাম। তারপর ওর রসে ভরা মিষ্টি ঠোঁটে আমার ঠোঁটটা মিশিয়ে দিলাম। আমি আমার দুইটা পাগলি বউকে নিয়ে অনেক সুখে আছি। দোয়া করবেন আমাদের জন্য, যেন সারা জীবনই মায়ের বাঁধনটা থাকে। যদি গল্পটা একটু ভালো লাগে তাহলে কমেন্ট করে যাবেন, আর পরবর্তী গল্পের অপেক্ষায় থাকুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সমাপ্ত।